আসসালামু আলাইকুম ইংলিশ লার্নার্স। আজকের এই ভিডিওতে আমরা এলিজাবেথন পোয়েট স্যার ফিলিপ সিডনির বিখ্যাত কবিতার সংকলন, যেটাকে নাম দেওয়া হয়েছিল অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা, যেখানে 108টি সনেট রয়েছে। সেই সনেটের প্রথম সনেট অর্থাৎ সনেট নাম্বার 1, যার নাম দেওয়া হয়েছে লাভিং ইন ট্রুথ, সেই সনেট নিয়ে আলোচনা করতে চলেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা সনেট নাম্বার 1 অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলার যে কালেকশন, সেই সনেটের প্রথম সনেটের লাইন বাই লাইন বাংলা এক্সপ্লেনেশন জানবো। তো প্রথমে এই সনেটটি লেখনির পেছনে স্যার ফিলিপ সিডনির প্রেক্ষাপট কী ছিল এবং হিস্টোরি কী ছিল, কেন তিনি লিখেছেন, সেটা প্রথমে আমরা জেনে নিই। তো স্যার ফিলিপ সিডনি হচ্ছেন একজন বিখ্যাত এলিজাবেথন পোয়েট। তিনি পেনেলোপ ডেভেরিয়াক্স নামক একজন মেয়েকে অত্যন্ত ভালোবাসতেন এবং পরবর্তীতে তারা এঙ্গেজও হয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে তাদের বিশেষ একটা কারণে তাদের কিন্তু বিচ্ছেদ হয়ে যায় এবং বিচ্ছেদ হওয়ার পরে পেনেলোপ ডেভেরিয়াক্সের লর্ড রিচ নামক একজন লোকের সাথে বিবাহ হয়। সে কিন্তু অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তার বয়স স্যার ফিলিপ সিডনির থেকে অনেক বেশি ছিল, অর্থাৎ পেনেলোপ ডেভেরিয়াক্স থেকে তার বয়স অনেক বেশি ছিল। পরবর্তীতে লর্ড রিচের সঙ্গে পেনেলোপ ডেভেরিয়াক্সের বিবাহ হওয়ার পরে স্যার ফিলিপ সিডনি পেনেলোপ ডেভেরিয়াক্সকে ফিরে পাওয়ার জন্য, অর্থাৎ তার কিছু গ্রেস পাওয়ার জন্য এই কবিতাটি লিখেছেন। তো এই কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের দিকে যাওয়া যাক। তো প্রথম লাইনে কবি কি বলছেন? প্রথম লাইনে বলছেন লাভিং ইন ট্রুথ, অর্থাৎ সত্যকারের ভালোবেসে। অর্থাৎ কবি স্যার ফিলিপ সিডনি পেনেলোপ ডেভেরিয়াক্সকে সত্যকারের ভালোবাসতেন। ওই জন্য প্রথম লাইনের শুরুতেই তিনি বলছেন লাভিং ইন ট্রুথ, সত্যকারের ভালোবেসে। অ্যান্ড ভেইন ইন ভার্স মাই লাভ টু শো, বলছে সত্যকারের ভালোবেসে। ভেইন মানে হচ্ছে এখানে ফেন মানে হচ্ছে এখানে আনন্দ হওয়া। বলছে সত্যকারের ভালোবেসে আমি আনন্দিত হতাম, ইন ভার্স মাই লাভ টু শো, যদি আমার ভালোবাসাকে আমি এই ভার্সের মধ্যে, এই লাইনের মাধ্যমে আমি দেখাতে পারি। অর্থাৎ কবি প্রথম লাইনে বলে দিলেন যে আমি সত্যকারের আমার প্রেমিকাকে ভালোবেসেছিলাম, আর আমি এখন এই ভার্সের মাধ্যমে, এই কবিতার মাধ্যমে, এই ছন্দের মাধ্যমে, এই লাইনগুলোর মাধ্যমে আমি আমার ভালোবাসা দেখাতে চাইছি আমার প্রেমিকাকে, অর্থাৎ পেনেলোপ ডেভেরিয়াক্সকে, যাতে তার এই লাইনগুলো দেখে তার প্রতি তার একটা গ্রেস সে পায় তার কাছ থেকে। দ্বিতীয় লাইনে কবি কি বলছেন? দ্যাট সি, যে সে অর্থাৎ এখানে পেনেলোপ ডেভেরিয়াক্সের কথা বলা হচ্ছে। দ্যাট সি, ডিয়ার সি, অর্থাৎ প্রিয় সে, মাইট টেক সাম প্লেজার অফ মাই পেন, হয়তো আমার পেনের, আমার ব্যথা দেখে সে কিছু হয়তো আনন্দ পাবে। মাই টেক সাম প্লেজার, হয়তো কিছু আনন্দ পাবে, অফ মাই পেন, আমার ব্যথা। এখানে এইরকম কেন বললেন কবি? বলছে আমার ব্যথার আনন্দ তিনি পাবেন। এখানে বলতে চাইছে যে এই ভার্সগুলোর মাধ্যমে যখন কবি তার ব্যথাগুলো ব্যক্ত করবে, তো সেই ব্যথাগুলো দেখে দ্যাট সে ডিয়ার সি, যে তার প্রিয়, সে কি পাবে? আনন্দ পাবে সেই ব্যথাগুলো দেখে। লাইনের ব্যথাগুলো দেখে সে আনন্দ পাবে যে হ্যাঁ, হয়তো আমার জন্য কেউ কাঁদছে এখন, অর্থাৎ স্যার ফিলিপ সিডনি আমার জন্য কাঁদছে, বা আমার জন্য সে এখন ব্যথা পাচ্ছে। তো সেই ব্যথাতে তার আনন্দ হবে, সে প্লেজার পাবে যে হ্যাঁ, আমার জন্য কেউ এখনো আছে, বা সেই ভালোবাসাটা এখনো স্যার ফিলিপ সিডনি রয়েছে। তৃতীয় লাইনে কবি কি বলছেন? প্লেজার মাইট কজ হার রিড, অর্থাৎ এই আনন্দ যখন সে পেতে থাকবে তখন হয়তো সে আরো পড়বে, লাইনগুলো আরো পড়বে, আমার কবিতার লাইনগুলো আরো পড়বে। রিডিং মাইট মেক হার নো, আর পড়তে পড়তে সে জানবে, কি জানবে? আমার সম্পর্কে জানবে যে আমি এখনো তাকে কতটা ভালোবাসি। মাইট মেক হার নো। তারপরের লাইনে কবি কি বলছেন? নলেজ মাইট পিটি উইন, আর তারপরে যখন আমার প্রতি তার জ্ঞান হবে যে আমি এখনো তাকে ভালোবাসি, তখন তার প্রতি তার সে যে দয়া, সে আমার দিকে একটু দয়া ছেটাবে বা আমাকে একটু দয়া করবে। তার জন্য বলছে পিটি উইন, তখন দয়া জিতে যাবে, মানে আমি দয়া পাবো তার কাছ থেকে। অ্যান্ড পিটি গ্রেস অবটেন, আর সেই দয়া থেকে সে আমার দিকে হয়তো ফিরে চলে আসতে পারে, বা আমি তার গ্রেসটা অবটেন করতে পারি বা পেতে পারি। আই সট, তারপরে লাইনে কবি কি বলছেন? আই সট ফিট ওয়ার্ডস টু পেইন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও, তার জন্য আমি কি করছি? আই সট, আমি খুঁজছি। কিসের জন্য খুঁজছি? যাতে আমি তার গ্রেসটা পাই। তার জন্য আমি কি খুঁজছি? আই সট, আমি খুঁজছি। ফিট ওয়ার্ডস মানে প্রপার ওয়ার্ডস, যে ওয়ার্ডসগুলো তার মানে যে উইথ। পরের লাইনে কবি বলবেন যে আই সট ফিট ওয়ার্ডস, আমি খুঁজছি সঠিক ওয়ার্ড, টু পেইন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও, লেখার জন্য, পেইন্ট করার জন্য বা আঁকার জন্য ব্ল্যাকেস্ট ফেস অফ ও, অর্থাৎ আমার যে দুঃখ, সেই দুঃখের যে একেবারে কালো দিক, মানে সব থেকে যে খারাপ দুঃখ, এক্সট্রিম সরো, সেই এক্সট্রিম সরোটাকে যাতে আমি দেখাতে পারি, তাকে পেইন্ট করতে পারি আমার লেখনের মাধ্যমে, তার জন্য সেই ফিট ওয়ার্ডগুলো খুঁজছি, যে এই ফিট ওয়ার্ডগুলো আমার দুঃখকে একেবারে প্রকাশ করবে তার সামনে সঠিকভাবে। তারপরের লাইনে কবি কি বলছেন? এখানে ও মানে হচ্ছে দুঃখ। তারপরের লাইনে কবি কি বলছেন? স্টাডিং ইনভেনশনস ফাইন্ড হার উইটস টু এন্টারটেইন, তার জন্য আমি কি করছি? স্টাডি করছি। ইনভেনশন কথার অর্থ হচ্ছে এখানে মানে কবির যে কল্পনা, বা কবির যে একটা মানসিক চিন্তা, বা কবির যে একটা থট, সেই থটগুলোকে তিনি স্টাডি করে খোঁজার চেষ্টা করছে। স্টাডি ইনভেনশনস ফাইন্ড হার উইটস টু এন্টারটেইন, কেন ইনভেনশনকে স্টাডি করার চেষ্টা করছে, বা তার থটগুলোকে স্টাডি করার চেষ্টা করছে এবং খোঁজার চেষ্টা করছে তার উইটসকে, তার মনকে, তার বুদ্ধিকে এন্টারটেইন করার জন্য, যে তার যে থট, তার যে ভাবনা, তার প্রতি সেটাকে এত সুন্দরভাবে সে ব্যক্ত করতে পারে যাতে তার উইট, তার মন এন্টারটেইন হয়, পেনেলোপ ডেভেরিয়াক্সের মন এন্টারটেইন হয় এবং তাকে সে গ্রেস প্রদান করে। তারপর লাইনে কবি কি বলছেন? অফেন টার্নিং আদার লিভস, আর তার জন্য আমি কি করছি? আমার যে
ইনভেনশন, আমার যে কল্পনা, আমার যে থট, সেই থটগুলো সঠিকভাবে ব্যক্ত করার জন্য আমি অন্য কবিদের পাতা উল্টাচ্ছি, অফেন টার্নিং আদার লিভস, অন্য কবিদের পাতা উল্টাচ্ছি, অর্থাৎ অন্য কবিদের কবিতাগুলো পড়ছি, যেখান থেকে আমি সঠিক ওয়ার্ড খুঁজে পাবো এবং আমার ফিলিংটাকে ব্যক্ত করতে পারবো। টু সি, এটা দেখার জন্য, ইফ ডেন্স উড ফ্লো সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সানবার্ন ব্রেন। কেন? কারণ আমি এই জন্যই পাতা উল্টাচ্ছি যে এটা দেখার জন্য যে তাদের কাছ থেকে বা তাদের লেখনী থেকে কিছু ফ্রেশ বা মানে কিছু শুদ্ধ, সুন্দর, ফ্রুটফুল, এখানে ফ্রুটফুল কথার অর্থ হচ্ছে যেটা কবির ভাবনাকে ব্যক্ত করবে, যেই ওয়ার্ডগুলো কবির ভাবনাকে ব্যক্ত করবে, এইরকম কোনো ওয়ার্ড সে খুঁজে পাবে। শাওয়ার্স, সেইগুলো তার মাথায় শাওয়ার্স করবে, অর্থাৎ জলের মতো সেই ওয়ার্ডগুলো পড়বে। আপন মাই সানবার্ন ব্রেন, আমার ব্রেনটা এখন কেমন হয়ে আছে? সানবার্ন হয়ে আছে, মানে আমি আমার ব্যক্ত করার জন্য, ফিলিং ব্যক্ত করার জন্য আমার মস্তিষ্কটা কি আছে, আমি কিছু ব্যক্ত করতে পারছি না আমার ফিলিংটা। তো আমার সেই সানবার্ন ব্রেন, আমার সেই শুকনো ব্রেনে সেই অন্যান্য কবিদের যে থটফুল যে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আসবে এবং সেটা আমার মস্তিষ্কতে শাওয়ার্স করবে এবং তারপরে আমি সেইগুলো আমার লেখনীতে লিখে আমার প্রেমিকাকে অর্থাৎ পেনেলোপ ডেভিরিয়াক্সকে কি করবো? এন্টারটেইন করবো। তারপরের লাইনে কবি কি বলছেন? বাট ওয়ার্ডস কেম হল্টিং ফোর্থ। কিন্তু যখন আমি এটা করার চেষ্টা করছি, অন্য কবিদের কবিতাগুলো পড়ছি আমার ফিলিংসগুলোকে ব্যক্ত করার জন্য, তখন কি হচ্ছে? বাট ওয়ার্ডস, লেখনী আসছে বা অনেক ওয়ার্ডস আসছে, শব্দ আসছে আমার মাথায়, কেম হল্টিং ফোর্থ, কিন্তু সেগুলো থেমে থেমে আসছে। কেম হল্টিং ফোর্থ অর্থাৎ একবার আসছে আবার থেমে যাচ্ছে, মানে প্রপার ভাবে যে গুছিয়ে আমি লিখবো এরকম কিন্তু করতে পারছি না। ওয়ান্টিং ইনভেনশন স্টে, আর আমার যে ইনভেনশন, আমার যে একটা থট, মনের যে ফিলিংস, আমার যে ওন ফিলিংস, নিজস্ব ফিলিংস, সেটা স্টে হয়ে যাচ্ছে, সেটা থেমে যাচ্ছে। এবার কেন হচ্ছে এইরকম? পরের লাইনে কবি বলবেন যে যখন আমি অন্য কবিদের লাইন পড়তে যাচ্ছি তখন কেন আমার ইনভেনশনটা থেমে যাচ্ছে, আমার যে থট, আমার যে নিজস্ব ভাবনা, সেটা কেন থেমে যাচ্ছে? পরের লাইনে কবি বলছেন কারণ ইনভেনশন নেচার স্টাইল, অর্থাৎ যে নিজস্ব একটা থট, এখানে ইনভেনশন কথার অর্থ হচ্ছে কবি নিজের থট, তো নিজের থটটা হচ্ছে নেচার চাইল্ড। নেচার চাইল্ড মানে হচ্ছে সহজাত, যেটা নিজে নিজে আসে। এখানে বলছে এটা অর্জিত নয়, এখানে নেচার চাইল্ড কথার অর্থ হচ্ছে এটা পার্সোনিফিকেশন। এখানে নেচার চাইল্ড কথার অর্থ হচ্ছে যে যেটা নিজে নিজে আসে, যেটা কারো বই থেকে বা কোনো লেখনী থেকে বা কারো কাছ থেকে অর্জন করে নেওয়া নয়। তো ওই জন্য বলছে নিজের ভাবনা হচ্ছে নেচার চাইল্ড, অর্থাৎ নিজে নিজে আসবে। ফ্লুইড স্টেপ ডেম স্টাডি ব্লোজ, আর তারপরে কি বলছে? ফ্লুইড মানে চুপড়ে যাওয়া, স্টেপ ডেম কথার মানে হচ্ছে সৎ মা, স্টাডি ব্লোজ বলছে যখন যেমন একটা সৎ মা কি করে, একটা সৎ মা তার ছেলেকে সঠিকভাবে, তার যে ছেলেটা থাকবে সৎ মা, তার ছেলেকে তো সঠিকভাবে দেখবে না। তো ঠিক ওই রকম ভাবে যখন আমরা স্টাডি করতে যাচ্ছি, তখন এখানে এই লাইনের মাধ্যমে এটাই বলতে যাচ্ছে যে যখন কবি স্টাডি করছে অন্য কবিদের লেখনীকে তার ওয়ার্ডসগুলো ব্যক্ত করার জন্য, তখন সেই স্টাডি কি করছে? সেই স্টাডি ব্লো করে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে তার ইনভেনশনকে, অর্থাৎ তার যে নিজস্ব কল্পনা সেটা কিন্তু সঠিকভাবে তখন আসছে না। কেন কি? কারো বই পড়ে বা কারো কবিতা পড়ে কখনো ইনভেনশনকে অর্জন করা যায় না, কারণ এটা হচ্ছে নেচার চাইল্ড। আর স্টাডিটা কি? স্টাডি হচ্ছে স্টেপ ডেম, অর্থাৎ সৎমা, অর্থাৎ স্টাডি করছি মানে আমি সৎমার কাছে আছি। কিন্তু যদি আমি নেচার ইনভেনশন অর্জন করতে চাই তাহলে আমাকে নেচার চাইল্ড হতে হবে, তাই না? সহজাত জিনিসটাকে অর্জন করার জন্য ইনভেনশনকে আমি অর্জন করতে চাই, তো ইনভেনশন হচ্ছে সহজাত। আর স্টাডি কি? স্টাডি হচ্ছে সৎমায়ের মতো, যেটা সহজাত নয়, যেটা অর্জিত, সেটা কিন্তু আমার কাছে থাকবে না। সেটা কিন্তু যখনই আমি স্টাডি করতে যাবো তখন আমার ইনভেনশনটা পালিয়ে বেড়াবে। তো ঠিক ওই রকম ভাবে কবির সেম ফিলিং হচ্ছে, যখন সে অন্য কবিদের কবিতা পড়তে যাচ্ছে তখন তার মধ্যে ওয়ার্ডস আসছে কিন্তু সেটা পালিয়ে আসছে, সঠিকভাবে টিকছে না, তার জন্য সে ব্যক্ত করতে পারছে না তার ফিলিংটা। পরের লাইনে কবি কি বলছে? and others feet still steamed বা strangers in my way, আর তখন কি হচ্ছে? যখন আমি অন্য কবিদের পথ অনুসরণ করতে যাচ্ছি, এখানে ফিট মানে পথ কথার অর্থ, ফিট কথার অর্থ হচ্ছে পথ। তো অন্য কবিদের যখন আমি পথ অনুসরণ করতে যাচ্ছি তখন সেটা আমাকে স্ট্রেঞ্জার্স মনে হচ্ছে যেন অদ্ভুত কোনো পথে আমি চলে এলাম। নিজের কল্পনা আর অন্যদের কল্পনার মধ্যে অনেক পার্থক্য থাকে। হ্যাঁ, তো এইখানে সেটারই কথা বলছেন কবি। তারপর লাইনে কবি কি বলছেন? Thus great with child to speak and helpless in my throes, ব্যাপক লাইন। এই লাইনে কবি কি বলছেন? এই জন্যই যখন আমি আমার মস্তিষ্কে তো অনেক ভাবনা রয়েছে, অনেক থট রয়েছে, কিন্তু সেগুলো আমি ব্যক্ত করতে পারছি না। আমি অন্য কবিদের লাইন পড়তে যাচ্ছি কিন্তু তা সত্ত্বেও আমি ব্যক্ত করতে পারছি না, থেমে থেমে আসছে, কারণ ইনভেনশন হচ্ছে নেচার স্টাইল। এবার তারপরে এই লাইনে কবি বলছেন যে এইভাবে কি হচ্ছে? আমার মাথায় ভাবনাগুলো একেবারে জমে গিয়েছে। আর যেমন একটা প্রেগনেন্ট মাদার্সের উমটা কি হয়ে যায়, পাকস্থলীটা কি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। আর যখন সে তার লেবার পেনে, যখন তার চাইল্ড সে বার্থ দেবে তখন সে লেবার পেনে কেমন ব্যথিত হয়, ঠিক ওই রকম ভাবে আমার মাথায় ভাবনা রয়েছে কিন্তু আমি ব্যক্ত করতে পারছি না। তো ঠিক ওই রকম একজন মহিলার মতো যে এখন চাইল্ড লেবার পেনে ভুগছে, ঠিক ওই রকম ভাবে আমি ভুগছি, যে আমার মাথায় অনেক থট আছে কিন্তু আমি সেটা ব্যক্ত করতে পারছি না। তো এটাই বলছে যে দাস উইথ গ্রেট চাইল্ড টু স্পিক হেল্পলেস ইন মাই থ্রোজ, আমি প্রচুর পরিমাণে ব্যথা পাচ্ছি কিন্তু সেটা ব্যক্ত করতে পারছি না আমার ফিলিংটাকে। তখন আমি কি করছি? বাইটিং মাই ট্রন পেন, আমি তখন কামড়াচ্ছি। কি কামড়াচ্ছি? আমার ট্রন পেনটা। ট্রন মানে কথার অর্থ হচ্ছে ইউজলেস। এখানে কবিতার পেনকে ইউজলেস বলছেন, কারণ কোনো থটই তো তিনি ব্যক্ত করতে পারছেন না, কোনো কবিতাই লিখতে পারছেন না, তার জন্য তিনি তার নিজের পেনকে ট্রন বলছেন, ইউজলেস বলছেন। তারপরে কি বলছেন? বিটিং মাইসেলফ ফর স্পাইট, আর আমি নিজেকে কি করছি? নিজেকে আঘাত করছি, নিজেকে মারছি এই মুহূর্তে। তখন যখন আমি এইরকম করছি তখন পরের লাইনে কি বলছেন? ফুল সেড মাই মিউজ টু মি, তখন
আমাকে মিউজ, এখানে মিউজ কথাবার্তা হচ্ছে গডেস অফ পোয়েট্রি। তো মিউজ কি বলছেন, মিউজ আমাকে বলছে বোকা, ফুল সেড মাই মিউজ টু মি, আমার মিউজ আমাকে বলছে বোকা, লুক ইন দাই হার্ট, নিজের মনের দিকে তাকা, অ্যান্ড রাইট এবং লিখো। অর্থাৎ এখানে বলতে চাইছে যে গডেস অফ পোয়েট্রি মিউজ তাকে বলছে যে সবসময় কবিতা লেখার সময় বোকা, অন্যদের কবিতাকে অনুসরণ করলে হবে না, অন্যদের লেখনীকে অনুসরণ করলে হবে না, সবসময় নিজের মনে যেটা আসবে সেটাকেই লিখতে হবে। এখানে এটাই বলা হচ্ছে, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। সো এটাই ছিল কবিতার লাস্ট লাইন। সো এই কবিতাটাকে যদি আমরা সাম আপ করি, তো এই কবিতার মাধ্যমে কবি তার বিলাপ পেনেলোপ ডেভিলিয়াক্সের জন্য কবিতা লিখতে চাইছেন, তাকে তার উইক্সকে এন্টারটেইন করার জন্য প্রথম থেকে তিনি লেখার চেষ্টা করছেন। বলছেন যে আমি সত্যকারের ভালোবাসে, আমি আমার ভালোবাসাকে যদি ব্যক্ত করতে পারি তাহলে আমি খুব আনন্দিত হব, আর সে যদি আমার এই কবিতাটা পড়বে তখন সে আনন্দ পাবে, আমার ব্যথার আনন্দটা সে পাবে, এবং সেই ব্যথার আনন্দ তাকে আরও আগ্রহ যোগাবে যে আমি আরও পড়ি, এবং পড়ার পরে যখন আমার প্রতি তার নলেজ হবে যে আমি তাকে এখনো ভালোবাসি, তখন সে কি করবে, তখন আমার প্রতি গ্রেস দেবে, অর্থাৎ আমার কাছে সে ফিরে আসবে। আর তার জন্যই আমি কি করছি, আমি সঠিক ওয়ার্ড খুঁজছি, যাতে আমার যে এত দুঃখ, ব্ল্যাকেস্ট ফেস অফ ও, অর্থাৎ দুঃখের যে সব থেকে কালো সীমায় আমি আছি, সব থেকে শেষ সীমায় আছি, সেই সীমাটাকে আমি ব্যক্ত করতে পারি তার সামনে, তার জন্যই আমি সঠিক ওয়ার্ড খুঁজছি। কিন্তু সঠিক ওয়ার্ড খোঁজার সময় যখন আমি আমার ভাবনাগুলোকে খোঁজার চেষ্টা করছি, সেই ভাবনাগুলো অন্য কবিদের লাইনে খোঁজার চেষ্টা করছি, কিন্তু সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ নিজস্ব ভাবনা হচ্ছে একটা নেচার স্টাইল, অর্থাৎ সহজাত, আর অন্যদের ভাবনা হচ্ছে অর্জিত, সেটা হচ্ছে স্টেপ গেমের মতো, অর্থাৎ সৎমায়ের মতো। সৎমা যেমন সৎমা যেমন তার ছেলেকে তাড়িয়ে দেয়, ঠিক ওই রকম ভাবে স্টাডি যখন আমি করতে যাচ্ছি অন্য কবিতা, তখন ইনভেনশনটা পালিয়ে যাচ্ছে, ইনভেনশনটা আর টিকছে না। ঠিক ওই রকম ভাবে কবি বলছেন যে যখন আমি অন্য কবিদের পথ অনুসরণ করার চেষ্টা করছি, সেটা আমাকে স্ট্রেঞ্জার মনে হচ্ছে, অদ্ভুত মনে হচ্ছে, আর আমার যে মনের ভাবনা সেগুলো একেবারে যেমন একজন যেমন লেবার পেনে ভুগে একজন মহিলা যখন সে চাইল্ড বার্থ দিতে যায় কিন্তু পারে না, ঠিক ওই রকম আমি আমার ভাবনাতে আমার মস্তিষ্কটা পরিপূর্ণ, কিন্তু আমি ব্যক্ত করতে পারছি না, ঠিক ওই রকম পেনে আমি ভুগছি। আর সেই মুহূর্তে আমি আমার পেনটাকে চেবাচ্ছি, আমার ইউজলেস পেনটাকে চেবাচ্ছি, এবং নিজেকে আমি আঘাত করছি। আর তখনই গডেস অফ পোয়েট্রি মিউজ আমাকে বলছে যে নিজের মনের দিকে তাকিয়ে, অর্থাৎ নিজের থটটাকে লিখো, অন্যদিকে কপি করতে যাও না, কারণ অন্যদিকে কপি করে কখনো কোনো লেখনী সঠিক হয় না। সো এটাই ছিল স্যার ফিলিপ সিডনির অ্যাস্ট্রোফিল অ্যান্ড স্টেলা কালেকশনের প্রথম সনেট। আশা করছি বন্ধুরা তোমাদেরকে খুব সুন্দর লেগেছে এই কবিতাটার এক্সপ্লেনেশন। পরবর্তীতে আমি আরও কবিতা এবং অন্যান্য যে ইংলিশ লিটারেচারের প্লেস এবং নোবেল রয়েছে সেগুলো সম্পর্কে ডিসক্রাইব করবো। তোমরা আমার সঙ্গে কানেক্টেড থাকো। গুড বাই।